তো আজকের ক্লাসে আমরা আরেকটা টপিক পড়ব। টপিকটা হইতেছে কাইন্ড অফ, আগে বলি যে কি কি পড়ব আজকে। আচ্ছা, সো তোমাদের অনেকেই অ্যারে পড়ছো, নর্মাল অ্যারে, মানে জাস্ট এখানে অন্য কোনো কিছু ইনক্লুডেড নাই, জাস্ট অ্যারে। তারপরে তোমরা হইতেছে যে মেথড পড়ছো, আই গেস। আচ্ছা, এর আগে তোমরা হইতেছে যে আরেকটা টপিক পড়ছো, সেটা হচ্ছে স্ট্রিং। আচ্ছা, এই যে দুইটা টপিক, স্ট্রিং এবং অ্যারে, এই দুইটা টপিক থেকে তোমরা নিশ্চয়ই জানো যে কোডিং প্রবলেম আসে, রাইট? কোডিং প্রবলেম আসে, ইন জেনারেল কোডিং প্রবলেম আসে। তো এই কোডিং প্রবলেমটাকে আরেকটু ডিফিকাল্টি বাড়ানোর জন্য এখানে মেথডের যে টপিকটা আছে এইটা ইনক্লুড করে দেওয়া হয়। তো আমি আজকের ক্লাসের মাঝখানে ওই মেথড কীভাবে ইনক্লুড করে প্রবলেমগুলো জেনারেট করে এটা একটু দেখাবো। সো ক্লাসে থেকেও তাহলে দেখতে পাবা। আচ্ছা, তো এই মেথডটা তাহলে অ্যাকচুয়ালি কীভাবে পার্টিকুলারলি আমার স্ট্রিংয়ের প্রবলেম, পার্টিকুলারলি আমার অ্যারের প্রবলেমে ইনক্লুড হচ্ছে, এই জিনিসটা আমাকে বুঝতে হবে। অ্যান্ড এখন আমাদের কিছু প্র্যাকটিস প্রবলেম সলভ করতে যেয়ে দেখি যে আমাদের কিছু ট্রেসিং আছে এবং ফাইনালেও মোস্ট প্রবাবলি তোমরা ট্রেসিংয়ে তিনটা জিনিস পাবা। একটা হচ্ছে ট্রেসিংয়ের মধ্যে হয়তো স্ট্রিং পাবা, ট্রেসিংয়ের মধ্যে অ্যারেও পাবা, আজকে আমরা সলভ করব স্ট্রিং অ্যারে, এবং ট্রেসিংয়ের মধ্যে তুমি হইতেছে যে মেথডের ব্যবহারও পাবা। সো এখন এগুলার বেসিক না জেনে ট্রেসিংটা সলভ করতে যাওয়াটা তো এক ধরনের বোকামি, তাই না? সো তবুও আমরা হইতেছে যে ধরে নিলাম যে তোমরা এগুলার বেসিক জানো, এখন এগুলা দিয়ে কিভাবে প্রবলেম সলভ করতে হয় সেইটা আমরা একটু দেখব। তাইলে স্ট্রিংয়ের আমার ক্লাস করছো, বেসিক ক্লাস, সো কোডিং কেমন ধরনের হয় একটা আইডিয়া পাইছো। তারপরে অ্যারের ক্লাস করছো, সেখান থেকে কোডিং কেমন হয় একটা আইডিয়া পাইছো। আমি মেথডের ক্লাসও নিছি, সেখান থেকে মেথড জিনিসটা কি, কখন ভয়েড হয়, কখন রিটার্ন হয়, সেটাও মোটামুটি একটা জেনারেল আইডিয়া আছে তোমাদের। আর এই যে ট্রেসিং প্লাস এই জিনিসটার একটা ক্লাস অলরেডি আমি নিছি। সো তোমাদের দেখানোর জন্য আমি একটু দেখাই যে তোমরা যারা ক্লাসগুলো দেখো নাই, মানে যে ক্লাসটা আমি নিছি, ধরে নিতে পারো এটা হচ্ছে ক্লাস 2, ট্রেসিংয়ের সেকেন্ড ক্লাস আর কি, সেকেন্ড ক্লাস। তো ফার্স্ট ক্লাস কোনটা, এবং এই টপিকের আরেকটা সাব টপিক হচ্ছে যে এরর ফাইন্ডিং বলে আরেকটা নতুন টপিক পরীক্ষায় আসে। সো এই এরর ফাইন্ডিংয়ের উপরে আমি একটা ক্লাস নিছি, যেটা হইতেছে তোমাদের ক্লাস 1। ওই প্রবলেমে কি কি আছে আমরা একটু দেখার চেষ্টা করি। সো আমি যদি কথা না বাড়াই, আমি যদি একটা নিউ ট্যাবে চলে যাই, আচ্ছা আমি যদি একটা নিউ ট্যাবে চলে যাই, নিউ ট্যাবে যাওয়ার পরে আমি যদি ইউটিউবে যাই, হ্যাঁ আমার চ্যানেলে আসছি। তারপরে হইতেছে যে প্লেলিস্ট, সো সিএসি 110 নিচের দিকে যদি আসি, হ্যাঁ এটা হচ্ছে এরর ফাইন্ডিং, ঠিক আছে? সো এই এরর ফাইন্ডিংয়ের ক্লাসে তোমরা হইতেছে যে ওই প্রবলেমটা দেখতে পাবা যে টপিকটা নিয়ে আমি কথা বললাম। সো তুমি যদি একটু দেখো এখানে, যে এখানে অ্যাকচুয়ালি কি আছে, এখানে অ্যাকচুয়ালি একটা মেথড আছে আর এর ভিতরে আছে অ্যারে। সো এটা হইতেছে এরর ফাইন্ডিং। এখানেও আমি একটা সেম প্রবলেম সলভ করে দিছি, যেটা তোমাদের সেমিস্টার ফাইনালে আসছিল। সো তার মানে আজকে যে ক্লাসটা করাইতেছি এটা আসলে ইম্পর্টেন্ট, কারণ এ ধরনের প্রবলেম বা এর আশেপাশের প্রবলেমগুলো পরীক্ষায় তুমি পাইতে পারো, ঠিক আছে? সো গুরুত্বটা বোঝানোর জন্য আমি এটা দেখাইলাম। আচ্ছা, তাইলে আজকের, আচ্ছা, এবং আজকের ক্লাস করার পরে আমি হইতেছে কিছু প্র্যাকটিস প্রবলেম দেখাবো যেগুলো তোমাকে সলভ করতে হবে। এবং পরীক্ষায় তোমরা জানো যে রিকারশন নামের নতুন আরেকটা টপিক আছে, সেখান থেকে একটা ট্রেসিং আসে। সো এই রিকারশনের একটা ক্লাস অলরেডি আমার নেওয়া আছে 2 ঘন্টার। সো ওই ক্লাসটা দেখলে রিকারশনের ট্রেসিং কীভাবে সলভ করা যায় সেটা তোমরা ইজিলি করতে পারবে। আর রিকারশনের কিছু প্র্যাকটিস প্রবলেম আছে যেগুলো আমি ক্লাস শেষে দেখাবো। আচ্ছা, বাট আজকের ক্লাসটা মূলত এই টপিকের উপরে হবে, সেটা হইতেছে যে ট্রেসিং, স্ট্রিং, অ্যারে আর মেথড। আই হোপ ক্লাসের ওভারঅল একটা আইডিয়া পেয়ে গেছো। এখন চলো আমরা হইতেছে আগে কোনো কিছু না ভেবে
এই প্রবলেমটা সলভ করি। লেটস সে তুমি সেমিস্টার ফাইনাল এক্সাম দিতে গেছো, এর আগে তুমি কিছু পড়ো নাই, তুমি সেমিস্টার ফাইনাল এক্সামে যে এই প্রবলেমটা দেখতেছো, আমি আরও দু একটা প্রবলেম সলভ করাবো, এটা হচ্ছে ফার্স্ট প্রবলেম। সো লেটস সে তুমি এই প্রবলেমটা দেখতে পাচ্ছ। তো এখন এই প্রবলেমটা দেখতে পাওয়ার পরে তোমার মাথায় আসলে কি আসা উচিত? মানে একটা প্রবলেম তুমি পাইলা, তুমি দেখতে পাচ্ছ যে এখানে বলছে যে ট্রেস দ্য কোড বিলো, রাইট ডাউন দ্য আউটপুট, বক্সে আউটপুট লিখতে হবে, আর বাকি কাজকর্মগুলো তোমাকে করতে বলছে। সো যেহেতু তুমি প্রথম এক্সামে এই প্রবলেম দেখতেছো, সো তোমার মাথায় এইভাবে জিনিসগুলোকে আসা উচিত। সো সব মানে ফার্স্ট থিং ফার্স্ট, যেটা অ্যাকচুয়ালি মনে রাখতে হবে যে আমার প্রত্যেকটা জাভা প্রোগ্রাম এই মেন মেথড থেকে রান হওয়া শুরু হবে। এটা হইতেছে যে সারা জীবনই সত্য আর কি। সো যখনই তুমি এ ধরনের একটা ট্রেসিং দেখবা বা প্রবলেম দেখবা, সবসময় তুমি এই জায়গাতে এসে মেনটা খুঁজবা। সো যখন তুমি এই মেন কিওয়ার্ডটা পাবা, তারপর থেকে তোমার প্রোগ্রামগুলো একটার পর একটা এক্সিকিউট হওয়া শুরু হবে। সো ঠিক আছে, তাইলে আমি হইতেছে যে ফার্স্টে এই ২ নম্বর লাইনে আসছি, ২ নম্বর লাইনে এসে মেইনকে পাইছি, মেইনকে মার্ক করলাম। এরপরে আমার হইতেছে যে একটা মেমোরি স্ট্যাক তৈরি হবে। মানে আমার এটা ধরে নাও যে একটা মেমোরি, এখানে আমি অনেক বড় একটা এরিয়া দিলাম। সো এই এরিয়ার মধ্যে আমার মেমোরির জিনিসপাতিগুলো থাকবে। আচ্ছা, সো এখানে কি হয়েছে, ২ নম্বর লাইনের কাজ শেষ, ৩ নম্বর লাইনে আমি আসছি। ৩ নম্বর লাইনে এসে দেখো, ৩ নম্বর লাইনে বলছে যে একটা অ্যারে ক্রিয়েট করা হয়েছে, এবং তুমি বুঝতে পারতেছো যে এখানে একটা অ্যারে ক্রিয়েট করা হয়েছে। এবং এটা হইতেছে অ্যারে ক্রিয়েট করার, আমি কিন্তু অ্যারের ক্লাসে বুঝাইছিলাম যে অ্যারে কতভাবে ক্রিয়েট করা যায়, তার মধ্যে এইটা একটা টাইপ। সো এই অ্যারের সাইজ কিন্তু এখানে বলে দেওয়া নাই, বাট তুমি দেখেই বুঝতে পারতেছো যে এই অ্যারের সাইজ হচ্ছে ৩, এবং এখানে ৩টা এলিমেন্ট আছে। সো আমি কথা না বাড়াই এখানে হইতেছে যে বাক্সের মধ্যে লিখে ফেলবো যে এ ডবল আর একটা অ্যারে। অ্যারের যেহেতু ৩টা ইন্ডেক্স আছে, 0 থেকে শুরু হয়, সো আমি 0 1 2 3 দিব। কারণ কি, এখানে অ্যারে আছে, এই অ্যারের ৩টা ইন্ডেক্স আছে, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। সো সেই অনুযায়ী আমি ইন্ডেক্সগুলোর নিচে ওর না ভ্যালুগুলোকে লিখে দেবো। তো 0 নম্বরের নিচে কে থাকবে, 0 নম্বরের নিচে থাকবে 1, ইন্ডেক্স 1 এর নিচে কে থাকবে 2, আর ইন্ডেক্স 2 এর নিচে কে থাকবে 3। আচ্ছা, তোমরা যদি কেউ বুঝতে না পারো আমাকে কিন্তু জিজ্ঞাসা করবা, ঠিক আছে? এটা হইতেছে যে মানে 1 to 1 ক্লাস না, তুমি বুঝতে না পারলে অবশ্যই জিজ্ঞেস করবা, যত সিলি কোয়েশ্চেনই হোক না কেন, ঠিক আছে? আচ্ছা, তো এরপরে এখানে আসার পরে এই পর্যন্ত তোমার মেমোরিতে তুমি এটা রাখলা। এরপরে তোমার কাজ কি? এরপরে তোমার কাজ হচ্ছে যে ৪ নম্বর লাইনে আসা। ৪ নম্বর লাইনে যখন তোমার প্রোগ্রাম আসবে, আচ্ছা একজন একটা কোয়েশ্চেন করছো, ক্লাস রেকর্ডিং থাকবে কিনা, তুমি লাইভে ক্লাস করো আর কি, হ্যাঁ? এই জন্যই সবাইকে লাইভেই ডাকছি আর কি। আচ্ছা, তো ৪ নম্বর হইতেছে যে মেথড বি অ্যারে। সো ৪ নম্বর লাইনে কি হয়েছে, মেথড বি নামের একটা, মানে এখানে যে একটা মেথড, আচ্ছা, সো তোমাকে এখন একটু চেনাই যে মেথড কি। যখনই তুমি এরকম দেখবা যে ফার্স্ট ব্র্যাকেট আছে, তার মানে তুমি বুঝতে পারবা দিস ইজ আ মেথড, ঠিক আছে? এই ফার্স্ট ব্র্যাকেট যদি কোথাও দেখো তাহলে বুঝতে পারবা যে এটা আসলে একটা মেথড। সো এই জায়গাতে আসার পরে দেখো এই যে এখানেও একটা ফার্স্ট ব্র্যাকেট কিন্তু আছে, আমি যদি মিশাই দিই তাহলে তুমি বুঝতে পারবা যে এখানে দেখো মেথড বি, এটা হচ্ছে মেথডের নাম। মেথড বি হচ্ছে মেথডের নাম, বাট এর ভিতরে সে ফার্স্ট ব্র্যাকেট দিছে, এবং এর ভিতরে সে একটা প্যারামিটার নিছে। সো এখান থেকে কিছু জিনিস তোমাকে বুঝতে হবে। এই প্যারামিটারটা কি? এই প্যারামিটারটা হচ্ছে একটা অ্যারে, রাইট? সো অ্যারে তো অলরেডি, এই অ্যারের ভিতরে আমার কে আছে বলতো? অ্যারের ভিতরে 1 2 3। তার মানে মেথড বি নামের একটা মেথড আমার ডিজাইন করতে হবে, এবং ওই মেথডটা মানে মেথড বিটা একটা অ্যারে রিসিভ করতে পারে এই রকম একটা মেথড থাকতে হবে আমার এই হোল ট্রেসিংয়ে। আমি ৪ নম্বর লাইনে আসছি, আমি এখনো নিচে কিন্তু পড়ি নাই, আমি কিন্তু জানি না নিচে কি আছে। বাট আমি ৪ নম্বর লাইনে এসে বুঝতে পারছি যে মেথড বি নামের একটা মেথড নিচে থাকতে হবে, এবং ওই মেথডের যে সরি ওই মেথডের যে রিসিভার, যে প্যারামিটারটা রিসিভ করবে, ওখানে কোনো ইন্টিজার রিসিভ করতে পারবে না, ওখানে একটা অ্যারে রিসিভ করার মতো একটা প্যারামিটার থাকতে হবে। সো আমি দেখি, এটা হইতেছে আমার মেথড সি, সরি, এটা হচ্ছে আমার মেথড সি, এটা মেথড এ, এটারও দরকার নাই, এটা মেথড এ, এটারও আমার দরকার নাই, এটা হচ্ছে মেথড বি, এটাই আমি খুঁজতেছিলাম। অ্যান্ড এই মেথড বি এর দেখো এখানে কিন্তু একটা কি লেখা আছে, ইন্ট অ্যার, একটা অ্যারের সাইন। তার মানে অবশ্যই আমার কিন্তু এটাই থাকতে হইতো, বিকজ আমি কিন্তু মেথড বিতে পাঠাইছি কি, মেথড বিতে কিন্তু আমি একটা অ্যারে পাঠাইছি। সো যেহেতু আমি একটা অ্যারে পাঠাইছি, দ্যাটস ওয়াই আমাকে কিন্তু অ্যারে রিসিভ করতে হবে। সো তার মানে ঠিক আছে। এরর ফাইন্ডিংয়ে যেটা হয় যে এখানে ইন্টিজার না দিয়ে এখানে দিবে ডাবল। সো তুমি দেখতে পাচ্ছ যে এইটা তো একটা ইন্টিজারের অ্যারে, সো এখানে ডাবল দিছে, তার মানে নিশ্চয়ই এখানে ভুল দিছে।
সো তোমাকে আসলে এই ডাবলটা কেটে ইন্টিজার করতে হবে। সো এই জিনিসগুলো আসলে দেখে বুঝতে পারা লাগবে। আমার ওই এরর ফাইন্ডিং এর ক্লাসটা করলে এই জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি হচ্ছে যে একটা মেথড বি এখানে ডিজাইন করি। মেথড বি, অ্যান্ড এই মেথড বি এর প্যারামিটারে কে গেছে, অ্যারে গেছে। ঠিক আছে, আচ্ছা ভালো কথা, এটা আমার মেমোরিতে কল হয়েছে, সো আমি এটা এখানে রাখলাম। এখন এখানে অ্যাকচুয়ালি কি কি হয়েছে আমরা একটু দেখার চেষ্টা করি। সো আচ্ছা, তো আমরা এখানে একটু দেখার চেষ্টা করি যে মেথড বিতে আসলাম। মেথড বিতে আসার পরে এখানে একটা লাইন আছে। লাইনটা কি? লাইনটা হইতেছে খুবই সিম্পল, যে অ্যারে অফ জিরো, তার মানে অ্যারে অফ জিরো প্লাস ইকুয়াল টু অ্যারে অফ টু। এই লাইনটা দ্বারা কি বোঝাচ্ছে? এই লাইনটা যদি আমি একটু ভেঙে লেখার চেষ্টা করি তাহলে জিনিসটা এরকম দাঁড়াবে না, যে অ্যারের 0 নম্বর ইন্ডেক্সটা ইকুয়াল টু অ্যারের 0 নম্বর ইন্ডেক্স প্লাস অ্যারের 2 নম্বর ইন্ডেক্স। মানে এই যে প্লাসটা, এটা তো তোমরা জানো, এ প্লাস ইকুয়াল টু যদি 2 হয় তাহলে কি হবে? এ ইকুয়াল টু এ প্লাস 2। সো ওই লজিকেই কিন্তু এখানে জিনিসটা সেম হবে, তাই না? আচ্ছা, আই হোপ এটা বুঝতে পারছো। তো এখন এই যে অ্যারের 0, অ্যারের 0 নম্বর ইন্ডেক্সে কে বসে আছে বলো তো? অ্যারের 0 নম্বর ইন্ডেক্সে 1 বসে আছে। তাহলে এখানে আমার কে হবে? এখানে আমার হবে 1 প্লাস এই অ্যারের 2 নম্বর ইন্ডেক্সে কে আছে? অ্যারের 2 নম্বর ইন্ডেক্সে কে আছে? অ্যারের 2 নম্বর ইন্ডেক্সে আছে আমার 3। সো তাহলে আমার এখানে হবে কি 3। সো 1 প্লাস 3 ইকুয়াল টু অ্যারের 0 নম্বর ইন্ডেক্সে বসবে। অ্যারের 0 নম্বর ইন্ডেক্সে কে আছে বলো তো? অ্যারের 0 নম্বর ইন্ডেক্সে আছে 1। তাহলে এই 1টা কেটে দিলাম আমি, কেটে দিয়ে আমি লিখলাম কত? 4। ঠিক আছে, কারণ কি এখানে আমাকে বলে দিছে যে অ্যারের 0 নম্বর ইন্ডেক্সটাকে আপডেট করতে হবে। সো 0 প্লাস 1, তার মানে 1 প্লাস 3 4। এই 4টা কোথায় বসবে? এই জায়গাতে বসবে, এইখানে বসবে। আই হোপ এগুলা বেসিক জিনিসপাতিতে কারো কোনো প্রবলেম নাই। প্রবলেম থাকলেও আমি খুবই মানে ধীর গতিতে বোঝাচ্ছি যাতে করে জিনিসগুলোকে খুব দ্রুত ক্যাচ করতে পারো। অ্যান্ড তারপরে আমাদের কি করতে বলছে? তারপরে কিন্তু আমাদের বলছে যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, এবং এখানেও দেখো এখানে কিন্তু একটা ব্র্যাকেট আছে। তার মানে কি এই সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন নিজেও কিন্তু একটা মেথড। এখন প্রশ্ন হইতেছে এটা কি বিল্ট ইন মেথড নাকি এটা আসলে ইউজার ডিফাইন মেথড? এটা কিন্তু বিল্ট ইন মেথড। তোমরা যদি আমার মেথডের ক্লাসটা করে থাকো তাহলে সেখানে দেখতে পাবা যে আমি বিল্ট ইন মেথড কি আর ইউজার ডিফাইন মেথড কি সেটা আমি বুঝাইছি। সো এই যে মেথড বি, এটা আসলে একটা ইউজার ডিফাইন মেথড, আর সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এটা কিন্তু একটা বিল্ট ইন মেথড। কারণ কি? এটা জাভা প্রোগ্রাম আমাদেরকে ইউজ করতে দিছে এই মেথডটা ব্যবহার করার জন্য। এই মেথডের থ্রুতে আমরা যে কোনো কিছু প্রিন্ট করে কনসোলে দেখাইতে পারি। আর এই মেথডটা আমরা ডিজাইন করছি আমাদের যে প্রবলেমটা আছে এই প্রবলেমটা সলভ করার জন্য। আই হোপ বিল্ট ইন মেথড আর ইউজার ডিফাইন মেথড এই দুইটার মধ্যে যে বেসিক পার্থক্য সেটা বুঝতে পারছো। সো বিল্ট ইন মানে জাভা নিজে বিল্ড করছে, আর ইউজার মানে আমরা যারা ইউজার তারা বিল্ড করছি। সিম্পল। তাহলে এখান থেকে আমি এই লাইনটা তো 21 নম্বর লাইন, সরি 21 নম্বর লাইন বুঝলাম। 22 নম্বর লাইন আমি আপডেট করলাম। 23 নম্বর লাইন থেকে আমার কী করতে বলছে? একটা প্রিন্ট স্টেটমেন্ট প্রিন্ট করতে বলছে। সো আমি তাইলে এই পাশেই হইতেছে যে আউটপুটগুলো লিখার চেষ্টা করি। আউটপুট, সো প্রথমে আমার আউটপুট কত হবে? 4 হবে। আচ্ছা, এই জায়গাতে দেখো এতক্ষণ ধরে আমরা খুব ভালোই বুঝতেছিলাম যে আমি অ্যারে দেখতেছিলাম, এর সাথে মেথড আসতেছিল, মজা লাগতেছিল। হঠাৎ করে এই জায়গাতে কি হইলো? হঠাৎ করে এই জায়গাতে অ্যাকচুয়ালি আমার স্ট্রিং চলে আসবে। চার অ্যাড, এটা তো স্ট্রিংয়ের টপিক। স্ট্রিংয়ের মধ্যে আবার কি করছে? একটা অ্যারে পাঠাই দিছে। মহা মুশকিল। তো আগে থেকে যদি আমি বেসিকগুলো না জানি, যে আমি তো দেখলে তো কনফিউজড হয়ে যাবো, তাই না? কনফিউজড হওয়ার তো কিছু নাই। এখানে লজিক্যালি চিন্তা করি যে এখানে একটা স্ট্রিং দিছে, রাইট? এই হ্যালো ওয়ার্ল্ড একটা স্ট্রিং তো, তাই না? হ্যাঁ, হ্যালো ওয়ার্ল্ড হচ্ছে একটা স্ট্রিং। সো এই স্ট্রিংয়ের 4 অ্যাড, এই 4 অ্যাডের কাজ কি আমাকে এখন বলতে হবে। এই 4 অ্যাড যেটা করে সেটা হইতেছে যে এই 4 অ্যাড হইতেছে যে একটা স্ট্রিংয়ের, যেহেতু 4 অ্যাডের এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, তার মানে কি 4 অ্যাড নিজেও একটা মেথড। এখন কোশ্চেন হচ্ছে এটা কি ইউজার ডিফাইন মেথড নাকি বিল্ট ইন মেথড? এটা একটা বিল্ট ইন মেথড, জাভা এটা আমাদেরকে দিছে ব্যবহার করার জন্য। অ্যান্ড এই মেথডের ভিতরে আমি একটা প্যারামিটার দিছি। এই প্যারামিটারের ভ্যালু কত বলো তো? অ্যারে অফ 0। অ্যারে অফ 0-র ভিতরে কে আছে? আমি যদি এটা নিচে একটু লিখি, সো হ্যালো হ্যালো ওয়ার্ল্ড ডট 4 অ্যাট অ্যারে অফ
0। সো বলো তো অ্যারে অফ 0-র মধ্যে এখন কে আছে? অ্যারে অফ 0-র মধ্যে এখন আপাতত 4 আছে, তাই না? এই যে এখান থেকে দেখো অ্যারে অফ 0-র মধ্যে কিন্তু এখন 4 আছে। সো আমি 4টা এখানে লিখলাম। সো এখন এই 4, বাট অ্যাকচুয়ালি আমরা যদি এখানে দেখি এই 4 অ্যাট 0, সরি 4 অ্যাট আর এখানে পাইলাম 4, এই জিনিসটা কার উপরে কাজ করবে? এই গিভেন যে স্ট্রিংটা আছে এই স্ট্রিংটার উপরে কাজ করবে। সো গিভেন স্ট্রিংয়ের 4 নম্বর ইন্ডেক্সের ভ্যালুটা অ্যাকচুয়ালি এখান থেকে আমি রিটার্ন করতে পারবো। একটু কনফিউজ লাগতেছে, আমি একটু বলি। সো এই এইচ এর ইন্ডেক্স কত বলো তো? এই এইচ এর ইন্ডেক্স হচ্ছে 0, তাই না? এই এইচ এর ইন্ডেক্স কত? এই এইচ এর ইন্ডেক্স হচ্ছে 0। এই ই এর ইন্ডেক্স কত? 1। এটা হচ্ছে আমার 2, এটা হচ্ছে আমার 3, আর এই ও ও এর ভ্যালু কত? এই ও এর ভ্যালু হচ্ছে 4। সো তাইলে আমি যে এইখানে হ্যালো ওয়ার্ল্ড ডট 4 অ্যাট ব্র্যাকেট অ্যারে অফ 0 4, এইটা পুরাটা থেকে অ্যাকচুয়ালি আমার আউটপুটটা কি আসবে? এই যে 0 এইটা আসবে। তোমরা যদি বুঝতে না পারো এখনই কোয়েশ্চেন করো, আমি সামনে কিন্তু মুভ ফরওয়ার্ড করব। সো তার মানে আমার আউটপুটে আমার কি আসবে? আউটপুটে কিন্তু আমার ও আসবে, নট 0, রাইট? ও আসবে। সো তোমরা কি এই জিনিসটা বুঝতে পারলা? হ্যালো? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা। সো এটা কিন্তু মানে একটা আনকমন জিনিস, এটা সচরাচর তোমরা দেখবা না, বাট যাদের বেসিক ভালো তারা জানে যে এই 4 এর ভিতরে একটা ইন্ডেক্স বসে। সো এই ইন্ডেক্স 4 বলছে, তার মানে আমার স্ট্রিং আছে, এই স্ট্রিং এর 4 ইন্ডেক্স। সো তুমি যদি 1 2 3 4 করে গুনো তাইলে আবার হবে না, তোমাকে 0 থেকে গুনতে হবে, কারণ আমরা জানি যে ইন্ডেক্স কাউন্টিং অলওয়েজ 0 থেকে শুরু হয়, রাইট? সো দ্যাটস ওয়াই আমাদের 5 নম্বর ভ্যালুটাই কিন্তু আমাদের এই আউটপুট বক্সে বসছে। সো এইটা গেল। আমি অনেক ধীরে ধীরে বুঝাইতেছি। তোমরা যদি অনেকে, আমি জানি এর মধ্যে অনেকে আছে এই জিনিসগুলো পারো, আমি তাদের জন্য অ্যাকচুয়ালি ক্লাসটা নিতেছি না, যারা আসলে একটু পিছিয়ে আছে তাদের জন্য এই ক্লাসটা মূলত নিতেছি। সো এরপরে হইতেছে যে আমার 23 নম্বর লাইন শেষ, 23 নম্বর লাইনও শেষ, 24 নম্বর লাইনও শেষ, রাইট? 25 নম্বর লাইনও শেষ, সরি হ্যাঁ 25 নম্বর লাইনও শেষ। এরপরে তাইলে আমার কি কাজ? তার মানে কি আমার এই মেথড বি, এই যে 4 নম্বর লাইন যেটা ছিল, এটার কিন্তু কাজ মোটামুটি ডান। এরপরে আমি হচ্ছে 5 নম্বর লাইনে আসলাম। 5 নম্বর লাইনে এসে দেখতে পাচ্ছি যে আমার এ নামের একটা ভ্যালু আছে, মানে এখানে ডাবল এ। সো আমার মেমোরিতে এখানে একটা ঘটনা ঘটবে, সেটা কি? ডাবল এ। আচ্ছা, এই ডাবল এতে সে দুইটা মেথডকে কল করছে। তুমি যদি একটু ভালো করে দেখো, এই একসাথে দুইটা মেথডকে কল করছে। সে প্রথমে মেথড এ কে কল করছে, তারপরে মেথড সি কে কল করছে। আচ্ছা, এখন একটু একটা জিনিস বলো তো, মেথড এ এর মধ্যে পাঠাইছে কে? সে একটা ইন্টিজার ভ্যালু পাঠাইছে না? তার মানে আমি যে নিচে একটা মেথড পাবো, সেই মেথডটার যে রিসিভার, সেই রিসিভারে একটা ইন্টিজার ভ্যালু থাকতে হবে না? মানে একটা ইন্টিজার থাকতে হবে, তাহলে তো সে তাকে ক্যাচ করতে পারবে। তো দেখো, তুমি যদি হইতেছে যে মেথড এ তে যাও, দেখো এখানে ইন্টিজার রিসিভ করার জন্য একটা ইন্টিজার আছে। এবার কিন্তু আর অ্যারে নাই, কারণ কি? আমি তো অ্যারে পাঠাই নাই। আমি এখান থেকে পাঠাইছি কি? আমি এখান থেকে পাঠাইছি একটা ইন্টিজার ভ্যালু। দ্যাটস এটা রিসিভ করার জন্য কিন্তু আমার একটা ইন্টিজারই এখানে বসে আছে। আমি যদি এখান থেকে মেথড বিতে একটা অ্যারে পাঠাইতাম, তাহলে মেথড বিতে আমি যদি নিচে আসি, মেথড বিতে এখানে দেখো একটা অ্যারে আছে। আই হোপ জিনিসটা মেক সেন্স করতেছে। ওকে, তাহলে আমি এখন মেথড এতে আসছি। মেথড এতে আসার পরে, মেথড এতে আসার পরে আমার কলমটা হয়ে গেল, হ্যাঁ এই যে এটা হচ্ছে আমার মেথড এ। সো এটা হচ্ছে আমার মেথড এ। মেথড এতে আমি পাঠিয়েছি কত? 5। অ্যান্ড মেথড এতে এর ভ্যালু তাইলে কত দিয়ে রিসিভ হবে? এর ভ্যালু তাইলে রিসিভ হবে আমার 5 দিয়ে। এখানে এ ইকুয়াল টু 5 হবে, তাই না? তো তাহলে আমি মেমোরিতে একটা কাজ করি, ডাবল এর ভিতরে দুইটা ঘটনা ঘটছে। একটা হচ্ছে যে মেথড এ কল হয়েছে, যেটা আসলে 5 পাঠানো হয়েছে। সো এভাবে আমি আপাতত লিখে রাখলাম। এবং মেথড এতে একটা ভ্যালু আছে, এই ভ্যালুর নাম কত? এই ভ্যালুর নাম হচ্ছে 5। আচ্ছা, এরপরে এখানে কি করছে? এখানে করছে ইন্টিজার সিএইচ। মজার ব্যাপার, ইন্টিজার সিএইচ। আচ্ছা, সো এখানে অ্যাকচুয়ালি কি হবে একটু বলো তো? মানে এখানে ইন্টিজার আছে, সিএইচ আছে, বাট এই জায়গাতে আবার অন্যরকম একটা ভ্যালু আছে। সো এটা অ্যাকচুয়ালি কি হইতে পারে? এনি আইডিয়া?
মানে তুমি একটা জিনিস দেখো, এই পাশে আছে কি, এই পাশে আছে ইন্টিজার, বাট এই পাশে আছে ক্যারেক্টার। তো তুমি কি এভাবে লিখতে পারো নর্মালি? মানে এরকম জিনিস কি আগে দেখছো যে কিভাবে ইন্টিজারে, তো এখানে ইন্টিজার স্টোর করতে হয়, এখানে ক্যারেক্টার আছে কেন? এনি আইডিয়া? ওকে, সো বেসিক্যালি এখানে যেটা হয়েছে, তোমরা টাইপ কাস্ট নামে হয়তো অনেকে শুনে থাকতে পারো। সো এটা হইতেছে ইন্টিজার, এইটা হইতেছে ক্যারেক্টার, রাইট? আচ্ছা, সো আমার এই পাশে আছে কি, এই পাশে আছে আমার হচ্ছে ক্যারেক্টার, এই পাশে আছে কি, এই পাশে হচ্ছে আমার ইন্টিজার। সো আমি জানি যে এখানে একটা এই সিএইচ এর মধ্যে একটা ইন্টিজার ভ্যালু স্টোর হইতে হবে, বাট এখানে আছে ক্যারেক্টার। তো এখন কথা হইতেছে যে এই যে ক্যারেক্টারটা আছে, এই ক্যারেক্টার একটা আস্কি ভ্যালু তো অবশ্যই আছে। সো তোমাকে অ্যাকচুয়ালি জানতে হবে যে নাম্বার ওয়ান এইটার আস্কি ভ্যালুটা কত। কারো কি মনে আছে নাম্বার ওয়ানের আস্কি ভ্যালু কত? 49। 49। আচ্ছা, তিনটা জিনিস তোমরা এক্সামের জন্য মনে রাখবা, ঠিক আছে? একটা হচ্ছে বড় হাতের এ, বড় হাতের এ মানে হচ্ছে 65, ছোট হাতের এ 97, আর লেটার এটা হচ্ছে তোমার কত, 49। এই তিনটা জিনিস মনে রাখলে বাকি জিনিসগুলো তুমি এখান থেকে এক এক করে ইনক্রিজ করে জিনিসগুলো ইউজ করতে পারো, ঠিক আছে? সো এই তিনটা জিনিস কিন্তু তোমার এক্সামের জন্য ইম্পর্টেন্ট। আমি আমার স্ট্রিংয়ের ক্লাসে বহুবার এটা বলছি, স্ট্রিংয়ের ক্লাসটা দেখলেও এটা বুঝতে পারবো। আচ্ছা, সো তাইলে এখানে ইন্টিজারের এই সিএইচ এর মধ্যে কত বসবে? সিএইচ এর মধ্যে কিন্তু এখন 49 বসবে, কারণ এই যে ক্যারেক্টার তো আমি আর ইন্টিজার স্টোর করতে পারবো না। সো দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি আমি এই ওয়ানের যে আস্কি ভ্যালু 49, সেই 49টা আমি এখানে স্টোর করব। এখন এখানে কি বলছে, এখানে বলছে এ প্লাস 14। সো এর ভ্যালু কত ছিল জানো? এর ভ্যালু কিন্তু এখানে আমি লিখে রাখছি, এর ভ্যালু ছিল 5। সো এখানে তাইলে সিম্পলি এ ইকুয়াল টু এ প্লাস 14, তার মানে এর ভ্যালু এখন কত হয়ে যাবে? এর ভ্যালু কিন্তু এখন হয়ে যাবে আমার 19, তাই না? সো তাহলে আমি কেটে দিলাম, কেটে দিয়ে এখানে এর ভ্যালু 5 থেকে 19 করলাম। আচ্ছা, এখন আমাকে এখানে কি করতে বলছে? এ প্লাস সিএইচ করতে বলছে। সো এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 19, আর সিএইচ এর ভ্যালু কত? সিএইচ এর ভ্যালু হচ্ছে 49 ইকুয়াল টু 68। সো তাহলে এটা যেহেতু আমার একটা আউটপুট, তো আমি আউটপুট লিখলাম 68। সো জিনিসটা কিন্তু খুব একটা কঠিন না, বাট তুমি যদি আগে থেকে এই মানে একটু ক্রিটিক্যাল জিনিসপাতিগুলো প্র্যাকটিস করে যাও তাহলে পরীক্ষায় পারবা। আচ্ছা, এরপরে বলছে রিটার্ন এ, রিটার্ন এ। সো দেখো, রিটার্ন এ যেহেতু করতে বলছে, রিটার্ন এ করতে বলছে বিকজ এখানে একটা ডাবল আছে। সো এখান থেকে আমি রিটার্ন তাইলে কত করব? এর ভ্যালু কত বলো তো? এর ভ্যালু এখন কত বলো? এনিওয়ান? 19। জি জি, শুনতে পাইনি। আচ্ছা হ্যাঁ, 19। এই 19 এটা আসলে কোথায় যাবে? যেখান থেকে আমার মেথডটা কল হয়েছে সেখানে যাবে। আমার মেথডটা কল হয়েছে কোথায়? এই যে মেথড এ 5, এখান থেকে কিন্তু আমার কল হয়েছে, ঠিক আছে? সো আমার অ্যাকচুয়ালি এখানে যাবে। সো আচ্ছা, এখানে আজান দিচ্ছে, আজানটা শেষ হওয়ার পরে আমি আবার কথা বলতেছি। আচ্ছা, তো তাইলে আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম এই রিটার্ন এতে। সো এর জায়গায় এখন কে বসবে? এর জায়গায় বসবে আমার 19। সো এই 19টা কোথায় যাবে? এই 19টা আমার যে এই যে উপরে আছে এই 5, এই জায়গাতে যেয়ে বসবে। সো আমি তাইলে এটা কি করি? এই মেথড উপরে, এর উপরে লিখে দিই 19, ঠিক আছে? এরপরে দেখো মেথড সি কে কল করা হয়েছে। সো তুমি, সরি, কই গেল আমার এটা? হ্যাঁ, তো তুমি এখান থেকে দেখেই বুঝতে পারতেছো যে মেথড সি এর ভিতরে আছে একটা প্যারামিটার, দুইটা প্যারামিটার, মানে একটা ইন্টিজার, দুইটা ইন্টিজার। তো যেহেতু দুইটা ইন্টিজার আছে, তার মানে মেথড সি নামের একটা মেথড আমার এখানে থাকতে হবে যেটা দুইটা ইন্টিজার রিসিভ করতে পারে, এরকম কিছু একটা, তাই না? সো দেখো মেথড সি আছে এখানে, কিন্তু দুইটা ইন্টিজার রিসিভ করার মতো আছে। তুমি কিন্তু এখানে একটু কনফিউজড হয়ে যেতে পারো, সেটা হইতেছে যে এখানে ইন্টিজার আছে, এখানে ইন্টিজার আছে, বাট এখানে ইন্টিজার থাকলেও এখানে আছে ডাবল। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা আসলে কোথাও না, প্রবলেমটা কোথায় হইতে পারে সেটা আমি একটু পরে দেখতেছি। সো আপাতত আমি এই যে 12টা, এই 12টা আমার কোথায় বসবে? মেথড সি এর এতে বসবে। আর এই 23 এটা কোথায় বসবে? এটা বসবে
এই ডাবলের বিতে, মেথড সি এর বিতে। এখন আমরা হইতেছে যে এখানে আরেকটা, আচ্ছা একটু নিচে দাগাইতেছি, তোমরা বুঝে নিও যে এখানে আমি লিখলাম না, আমি নিচে লিখলাম, ঠিক আছে? সেম কথা, এটা তোমাকে রাফে দেখাইতে হবে, আদারওয়াইজ তোমার ফ্যাকাল্টি বলবে যে তুমি নকল করছো। সো তাইলে আমি এখন মেথড সি লিখব, মেথড সি। এখানে দুইটা ভ্যালু থাকবে, একটা হচ্ছে যে ইন্ট এ, ইন্ট এতে আমি কত পাঠাইছি, ইন্ট এতে আমি পাঠাইছি 12, আরেকটা থাকবে ডাবল, ডাবল বি, এই ডাবল বিতে আমি কত পাঠাইছি 23। আচ্ছা ভালো কথা। সো এখানে আসলাম, এরপরে আসার পরে এখানে দেখো বি এর ভ্যালু আপডেট করতে হবে। সো এখানে বি এর ভ্যালুটা আপডেট করতে হবে, বি এর ভ্যালু কত করতে হবে, এ প্লাস বি প্লাস, আচ্ছা তোমরা একটু কনফিউজ হয়ে যেতে পারো অনেকে যে ভাই মেথড এতে তো একটা এ আছে, আবার মেথড সিতেও একটা এ আছে। সো আমি অ্যাকচুয়ালি মানে কখনো কনফিউজ করা যাবে না, যখন যে মেথডের কাজ করব সেইটার লোকাল ভ্যারিয়েবল নিয়ে আমাকে কাজ করতে হবে, ঠিক আছে? এই মেথড এর এর সাথে মেথড সি এর এর কিন্তু কোনো সম্পর্ক নাই, এটা ইন্ডিপেন্ডেন্ট, দ্যাটস ওয়াই আমি একটু বাইরে লিখছি, ঠিক আছে? এটা যেন মাথায় থাকে, উল্টাপাল্টা করা যাবে না। তো তাইলে এখানে আমার বি এর ভ্যালুটা আপডেট করতে বলছে, সো আমি কোনো কথা ছাড়াই আমি এখানে পরীক্ষার মতো করে লিখি। সো এখানে বি ইকুয়াল টু এ বলছে, সো এর ভ্যালু কত, এর ভ্যালু এখানে বলা আছে 12, কই থেকে পাইলাম, এই যে এখান থেকে পাইলাম। আচ্ছা তারপরে আবার বলছে প্লাস, তো প্লাস দিলাম। এই যে আমি কিন্তু এই লাইনটার কাজ করতেছি, আই হোপ তোমরা বুঝতে পারতেছি আমি এই লাইনটার কাজ করতেছি, একটু ছোট দেখাইতেছে মোস্ট প্রবাবলি, সো আমি এভাবে লিখলাম। আচ্ছা, সো আমি কিন্তু এই জায়গাটার ক্যালকুলেশনটা করতেছি। সো বি, সো বি এর ভ্যালু এখন কত, বি এর ভ্যালু কিন্তু নিজেও আছে 23, সো আমি 23টা লিখলাম। হ্যাঁ, তারপরে কাকে কল করছে, মেথড, মেথড কাকে কল করছে, মেথড এ কে কল করছে। সো মেথড এ কে কল করছে কত দিয়ে, 2 দিয়ে। সো আমি এখন কি করব, আমি এখন এই মেথড এ যে এ কে কল করছে কত দিয়ে, মেথড এ কে কল করছে 2 দিয়ে। সো আমি এখন এই এ এর ভ্যালু কত বসাবো, 2 বসাবো। সো তাইলে আমার এ এর ভ্যালু কত বসবে, এ এর ভ্যালু বসবে আমার 2। সো আমি নতুন করে এই জায়গাতে মেথড এ, আমি এখানে যেটা করবো, আমার মেমোরিতে এসে আমি এখান থেকে একটা টান দিব, মানে উপরের কাজ কিন্তু আমার অলরেডি ডান। সো আমি এখানে টান দিয়ে মেথড এতে কত পাঠাইছি, আমি মেথড এতে আমি 2 পাঠাইছি, এবং এই 2 এর ভ্যালু কে রিসিভ করতেছে, 2 এর ভ্যালু আসলে এ রিসিভ করতেছে, দ্যাটস ওয়াই আমি এর নিচে 2 দিলাম। এভাবে করে তোমাকে মেমোরিতে জিনিসটা সুন্দর করে রিপ্রেজেন্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন মেথড এতে আমি এখানে এর ভ্যালু কত পাঠাইছি, 2 পাঠাইছি। এখন আমার এখানে কি করতে বলছে, সিএইচ এ। তো সিমিলারলি আমার সিএইচ এর ভিতরে কত থাকবে, আমার সিএইচ এর ভিতরে থাকবে অ্যাকচুয়ালি 49 থাকবে, কারণ এটা আস্কিতে কনভার্ট হয়ে যাবে, ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে 49। এখন এখানে কি করতে বলছে, সরি, এখন এখানে করতে বলছে, কি করতে বলছে, এ ইকুয়াল টু এ প্লাস 14। সো এর ভ্যালু কত, এর ভ্যালু কিন্তু আমার পাঠাইছে 2, আর এখান থেকে পাইলাম 14। সো আমি অ্যাকচুয়ালি পাইলাম কত, 16, তাই না, 16। তাহলে এর নতুন ভ্যালু আমার কত হবে, এর নতুন ভ্যালু কিন্তু আমার 16 হবে। সো আমি এখানে সুন্দর করে কেটে এর নতুন ভ্যালু 16 করে দিলাম। আচ্ছা, আমি একটু ফাস্ট ফরওয়ার্ড যাইতেছি, কেউ কোথাও আটকে গেলে আমাকে বলবা। সো তাইলে এখানে কত প্রিন্ট করতে বলছে, 16 এ প্লাস সিএইচ, এর ভ্যালু কত, এর ভ্যালু 16, সিএইচ এর ভ্যালু কত, সিএইচ এর ভ্যালু 49। সো এ প্লাস সিএইচ, তো 16 আর 49 এ হয় কত, আই গেস 16, আচ্ছা ঠিক আছে 65, ঠিক আছে? সো এর ভ্যালু হচ্ছে 16, 49 যোগ করে দেখবা 65 পাবা। সো এইটার তাহলে অ্যান্সার এখানে কত হবে, অ্যান্সার হবে আমার 65। ওকে, ভালো কথা। এরপর আমাকে রিটার্ন করতে হবে কত, রিটার্ন করতে হবে এ, এর ভিতরে কত আছে, এর ভিতরে আছে 16, তার মানে আমার রিটার্ন কত হবে, রিটার্ন হবে 16। এই রিটার্নটা আসলে কোথায় হবে বলো তো, রিটার্নটা কিন্তু অ্যাকচুয়ালি হবে এই যে বি, এখানে আমি যেখান থেকে করছিলাম এই জায়গাতে, অ্যাকচুয়ালি কোথায়, অ্যাকচুয়ালি হইতেছে আমার এই যে এই জায়গাতে আমার হয়ে যাবে, ঠিক আছে? সো এখানে আমি লিখে রাখছিলাম, দেখো এখানে কিন্তু লিখে রাখছিলাম 19। তাহলে এই মেথড সিতে এখন কত পাবো আমি, আচ্ছা মেথড সিতে না, আমি ছিলাম মেথড সিতে, মেথড সি এর ভিতর থেকে আমি মেথড এ কে কল করছি 2 দিয়ে, অ্যান্ড মেথড এ, সরি হ্যাঁ, মেথড এ পুরোটা রান করার পরে আমি এর ভ্যালু কত পাইলাম, 19। সো তাইলে এখন এই 19টা আমার কোথায় নিয়ে যাব, 19টা অ্যাকচুয়ালি আমি নিয়ে যাব এই যে এই জায়গাতে, এইখানে আমি যে 19টা নিয়ে যাব, ঠিক আছে? আচ্ছা, সো তাইলে আমার এই আপাতত মেথড এ থেকে কত পাচ্ছি আমি, তোমরা কি আমার কথা শুনতেছো? দেখো আমি মেথড সি কে কল করছিলাম, সি কে কত কত দিয়ে কল করছি, 12 আর 23। সো মেথড সিতে আমি আসছি,
মেথড সি কোথায়? মেথড সি হইতেছে আমার এখানে। এখানে আসার পরে আমি এতে কাকে রাখছি? এতে আমি রাখছি 12কে, কারণ 12 পাঠিয়েছিলাম। বিকে কত রাখছি? 23। তারপর এখান থেকে আমি একটা মেথড সি এর ভিতরে আসছি। মেথড সি কোথায়? মেথড সি হইতেছে আমার এখানে। সো এখানে আমি বি কল করছি। বি এর ভিতরে কে আছে? এ আছে, বি আছে। সো আমি এ প্লাস করছি, বি প্লাস করছি। তারপরে দেখো মেথড এ এর ভিতরে কত আছে? 2 আছে। সো মেথড এ কে কল করছি 2 দিয়ে। সো মেথড এ কে যখন 2 দিয়ে কল করছি, এখান থেকে আমি কত পাইলাম? এখান থেকে আমি 65 বলে একটা ভ্যালু পাইছি, যেটা আমি প্রিন্ট করছি। এরপরে আমার এর ভ্যালু কত আছে আমার মেমোরিতে? এর ভ্যালু আমার আছে 16। তাহলে এই 16টা কোথায় যাবে? এই 16টা আমার যেখান থেকে কল করা হয়েছিল মেথড এ কে, সেখানে যাবে। সো মেথড এ কে কল করা হয়েছিল কোথায় থেকে? এইখান থেকে। সো মেথড এখানে যাবে 16। সো আমি এই জায়গা থেকে তাহলে কত লিখবো? এই জায়গাতে আমি তাহলে লিখবো 16। তাহলে এখন কত দাঁড়াচ্ছে আমার? 12 12 প্লাস 23 প্লাস 16 হুইচ ইজ ইকুয়াল টু 51। সো আমার 51 দাঁড়াচ্ছে। তাহলে আমার বিতে কত দাঁড়াবে? বি ইকুয়াল টু কত? বি ইকুয়াল টু হবে আমার 51। আচ্ছা, ভালো কথা। তাহলে এই বিটা কার বি? এই বিটা হচ্ছে এখানকার বি। তাহলে এই বিটা এখন চেঞ্জ হয়ে যাবে কত? এই বিটা এখন চেঞ্জ হয়ে যাবে কত? 51-এ। আই হোপ তোমরা এই জিনিসটা বুঝছো। কেউ কি এখানে এমন আছো যে এই জিনিসটা বোঝো নাই? একটু রেসপন্স করো এনিওয়ান, যে ভাই আমি বুঝি নাই। আচ্ছা, সো আই হোপ তোমরা বুঝছো। এরপরে আমরা কোথায় ছিলাম? 10 নম্বর লাইনে ছিলাম। 10 নম্বর লাইনের পরে আমরা যাব এই লাইনে। সো দেখো 11 নম্বর লাইনে কি করতে বলছে? 11 নম্বর লাইনে বিটা প্রিন্ট করতে বলছে। সো 11 নম্বর লাইনে যদি আমি বিটা প্রিন্ট করি, তাইলে এই বি এর ভ্যালু কত হবে? দেখো তো বি এর ভ্যালু এখন কত আছে? বি এর ভ্যালু কিন্তু এখন আছে 51। তাইলে আমার 51টা এখানে প্রিন্ট হবে। আচ্ছা, সো তারপরে আমার কত নম্বর লাইন? 12 নম্বর লাইন। 12 নম্বর লাইনে কি করতে বলছে? মেথড এ। দেখো মেথড এ, কিন্তু এটা আসলে মেথড এ না, এটা কিন্তু একটা স্ট্রিং। সো আমি জাস্ট মেথড এটাকেই প্রিন্ট করে দিব, কারণ এটাই আমাকে প্রিন্ট করতে বলছে। আমি মেথড এতে কিন্তু যাব না। সো তাইলে হবে আমার মেথড এ এইরকম কিছু একটা। ওকে, ফাইন, প্রিন্ট হইলো। তুমি মানে এটাও দিতে পারো, ফ্যাকাল্টি বুঝবে যে তুমি আসলে স্ট্রিংয়ে প্রিন্ট করছো, বাট স্ট্রিং প্রিন্ট করার পরে আমরা আসলে এই ঊর্ধ্বকমাগুলো আসলে দেই না আর কি, বুঝছো? আচ্ছা, এরপরে আমাকে কি করতে বলছে? এরপরে হইতেছে যে মেথড এর পরে আমাকে রিটার্ন করতে বলছে। রিটার্ন কত করতে বলছে? রিটার্ন বি করতে বলছে। সো বি এর ভ্যালু কত ছিল জানো? বি এর ভ্যালু ছিল 51। তাহলে 51টা রিটার্ন করবো। রিটার্ন কোথায় থেকে করব? রিটার্ন করব আমি এই জায়গাতে, তাই না? আচ্ছা, সো আমি এখানে রিটার্ন করলাম কত? 51। 51। আচ্ছা, এই আগে আমার কত ছিল? মেথড এ এর ভ্যালুটা 19 ছিল, অ্যান্ড পরে আমার মেথড সি এর ভ্যালু কত হলো? 51। সো দুইটার সামেশনে কত হইলো আমার? 19 আর 51 কত হয়? 70, রাইট? সো তাইলে এই 70টা কোথায় বসবে? এই 70টা বসবে ডাবল এতে। সো ডাবল এ বলে কিছু কি ছিল আমার? বলো তো, ডাবল এ বলে কিছু কি ছিল? এটা কিন্তু আমার কোন মেথড বলো তো? এটা কিন্তু আমার মেন মেথডের জিনিস, তাই না? মেন মেথডের জিনিস। তার মানে কি এই যে ডাবল এ, এটার সাথে কি কারো কোনো সম্পর্ক আছে? মানে কারো সম্পর্ক বলতে, এখানে দেখো একটা এ আছে, তারপরে এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে। এই যে নিচে যে মেথড সি এর একটা এ, মেথড এ এর একটা এ, এই এর সাথে এই মেন মেথডের এর কিন্তু কোনো সম্পর্ক নাই। এটা কিন্তু সেপারেট একটা জিনিস, ঠিক আছে? সো আমি সেপারেটলি ডাবল এ কে লিখবো সেপারেটলি। আমি এখানে যদিও লিখছিলাম, জাস্ট তোমাদের সুবিধার জন্য লিখি, ডাবল এ। এবং এই এর ভ্যালু এখন কত? এই এর ভ্যালু কিন্তু এখন 70। আচ্ছা, এই এর ভ্যালু 70। এখন 6 নম্বর লাইনে এটাকে প্রিন্ট করতে বলছে। তার মানে আমাকে 70টা প্রিন্ট করতে বলছে। আমি 70টাকে প্রিন্ট করে দিই। তারপর আমার এখানে ইন্ট, এটা কিন্তু একটা স্ট্রিং, তাই না? দেন আমাকে এখানে ইন্টটা প্রিন্ট করতে বলছে। সো এটাই ছিল অ্যাকচুয়ালি অ্যারে, স্ট্রিং আর মেথডের একটা কি ট্রেসিং প্রবলেম। সো তোমরা আমাকে একটু বলো যে এই প্রবলেমটা বুঝছো কিনা। যদি বুঝে থাকো তাহলে আমি আরেকটা প্রবলেমে জাম্প করব। এনি কোশ্চেন? স্যার 70টা কিভাবে আসলো? 70টা কিভাবে আসলো? আচ্ছা, সো দেখো আমি ছিলাম কোথায়? আমি ছিলাম হইতেছে যে এই জায়গাতে মেথড এ, মেথড সি, তাই না? মেথড এ কিভাবে 19 পাইলাম এটা তো বুঝছো। জি। অ্যান্ড মেথড সি আমার এখান থেকে কল করা হয়েছিল। আমি এখান থেকে কোথায় গেছিলাম? মেথড সিতে গেছিলাম।
মেথড সিতে যাওয়ার পরে আমি আবার মেথড এ পাইছি, দেন আবার মেথড এ কে কল করছি। এখান থেকে কল করার পর আমি রিটার্ন ভ্যালু 19 পাইছি, সেই 19টা এসে এখানে বসাইছি, এখান থেকে বি এর ভ্যালু পাইছি, দেন সব ক্যালকুলেশন করে এই রিটার্ন বি থেকে আমি কত পাইছি 51 পাইছি। এই 51টা এখানে এসে বসছে, তাই না? আগে আমার মেথড এ এর ভ্যালু কত ছিল 19, পরে আমার মেথড সি এর ভ্যালু হইল 51। সো দুইটার সামেশন করতে বলছে এবং দুইটার সামেশন অ্যাকচুয়ালি বসাতে বলছে কোথায়, ডাবল এ তে। সো এই দুটার সামেশন কত হয় 70 হয় না? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে স্যার ভাইয়া 16 বসলো না কেন 19 এর জায়গায়? 19 এর জায়গায় 16 বসলো না কেন? আচ্ছা, ভেরি গুড হ্যাঁ, কোয়েশ্চেন। এখন তুমি বলো তো, এই যে এখানে যে আমাকে সরি, এখানে যে আমি আহ, এই এ, এই এটা আসলে কার এ বলো তো? এটা আমার মেন মেথডের এ না? মেথড বি এর। না 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 না, এটা ও, মেন মেন মেথড না। এই যে দেখো মেন মেথড, এই যে ব্র্যাকেট, ও হ্যাঁ, তাহলে মেন মেথডের এ, দ্যাটস ওয়াই এখানে 70 প্রিন্ট হয়েছে। আর এই জায়গাতে বি, এই বিটা কার বি? মেথড সি এর বি না? হ্যাঁ, হ্যাঁ, সো এখানে যদি আমি বি প্রিন্ট করছি, দেখো এখানে কিন্তু 51 প্রিন্ট হয়েছে। দেখছো? বুঝতে পারছো বিষয়টা? হ্যাঁ, 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 সো এই 51 হচ্ছে এই মেথড সি এর 51, যেটা আসলে এই রিটার্ন বি থেকে এখানে গেছে। আর এই মেথড এ, এটা 19, এটা কই থেকে আসছে? ওই যে একবার আমি মেথড এ রিটার্ন করছিলাম ওইখান থেকে আসছে, ঠিক আছে? দুইটা যোগ হওয়ার পরে আমার এই ডাবল এ তে এসে বসছে 70, দেন 70 প্রিন্ট করে দিছে। সো আমার কাজ কি ছিল? তুমি এই নিচের দিকে তাকাবো না। তোমার প্রবলেম পাওয়ার পরে তোমার প্রথম কাজ হচ্ছে মেন মেথড থেকে একটা একটা করে লাইন এক্সিকিউট করতে করতে নিচে নামা। এখন তুমি সর্বপ্রথম এখানে আসছিলা, এটার কাজ করছো, দেন এইটার কাজ করে এখানে একটা ভ্যালু রেখে দিছো, তারপর এইটার কাজ করে এখানে একটা ভ্যালু রেখে দিছো, তাই না? তারপর এই দুটো যোগ করার পরে তুমি ডাবল এ তে পাঠাইছো 70, তারপরে তুমি এখানে আসছো 70 প্রিন্ট করছো, এখানে আসছো, এটা করছো। এরপরে কি তুমি আবার নিচে যাবা? নিচে তো যাওয়ার দরকার নাই, জাস্ট তোমাকে কাজ করতে হবে এই পোর্শনটা নিয়ে। এই পোর্শনটা নিয়ে কাজ করতে গেলেই দেখবে যে এখান থেকে কল করা হয়েছে নিচের দিকে। সো ওখান থেকে ভ্যালু এনে আবার এখানে রাখতে হবে। আই হোপ জিনিসটা মেক সেন্স করছে। আমি প্রবলেমটা আবার দিয়ে দিব, তোমরা নিজেরাও এরকম টেবিল দাগায়ে প্রবলেমটা সলভ করলে তারপরে অ্যাকচুয়ালি বোঝা যাবে যে তুমি জিনিসটা বুঝছো কিনা। আমি যতক্ষণ বুঝে দিতেছি ততক্ষণ তোমার কাছে জিনিসগুলো খুবই ইজি লাগবে, কারণ দেখতে থাকলে তো ইজি লাগে, বাট নিজে যতক্ষণ না করবা ততক্ষণ আসলে এটা ইজি লাগার কথা না। ঠিক আছে? ফার্স্ট টাইম আমি যদি দেখতাম আমিও বুঝতাম, বাট পরবর্তীতে আমিও আসলে হারায় যেতাম। সো এরকম প্রত্যেকটা মেথডের জন্য আলাদা আলাদা করে ঘর বানাবা, তারপরে সেখানে তুমি ভ্যালুগুলোকে নিয়ে নাড়াচাড়া করবা। আর এখানে নতুন একটা ইন্টারেস্টিং জিনিস ছিল, সেটা কি, 4 অ্যাটের একটা স্ট্রিং রিলেটেড জিনিসপাতি। এটা আই হোপ বুঝতে পারছো এটা কিভাবে কাজ করছে। সো এই প্রবলেমটা আসলে একটা মিডিয়াম ডিফিকাল্টির প্রবলেম, মানে বোঝা যাচ্ছে যে আসলে কি হইতেছে না হইতেছে, বাট আগে থেকে বেসিক ভালো না থাকলে এই প্রবলেমটা সলভ করাটা ঝামেলা হয়ে যেতে পারে। সো এটা যদি হয়ে থাকে তাহলে আমি পরবর্তী আরেকটা প্রবলেমে জাম্প করতে চাচ্ছি আর কি। অন্য প্রবলেমে যাব? আরেকটা ইজি প্রবলেম আছে আর কি। সো আমি ওই ইজি প্রবলেমটা একটু দেখাতে চাচ্ছি, নিচের দিকে আর কি। সো আমি এবার জাস্ট মানে নিজের সাথে কথা বলতে বলতে এক্সামে যেভাবে সলভ করব, এত এক্সপ্লেন করব না, নিজে যে সলভ করব তোমরা জিনিসটা বোঝার চেষ্টা করবা যে কিভাবে এক্সাম হলে জিনিসটাকে সলভ করা যায়, ঠিক আছে? ওকে। আচ্ছা, আমাকে তুমি একটু এই প্রবলেমটা বলো, যে এই প্রবলেমটা কি মেথডের, মানে আমি দেখতে যাচ্ছি যে এই প্রবলেমটা অ্যাকচুয়ালি কি কি টপিকের উপরে, কেউ কি বলতে পারবা? এনিওয়ান? মানে ট্রেসিংটা দেখো, দেখে একটু বলো। method array দেন or maybe recursion. তুমি কি কনফিউজড? ইটস ওকে ভাই, বলো, সমস্যা নেই, ভুল হইতে পারে। সো বেসিক্যালি তোমার ফার্স্ট দেখাই, মানে আমি যদি সিএসি 110 স্টুডেন্ট থাকতাম, ফার্স্ট দেখাই এত ভাবা চিন্তা না করে বলে দিতাম যে ভাই এটা তো একটা অ্যারে আছে, তারপর এখানে দেখতেছি একটা মেথড কল করছে, তার মানে ভাই এটা অ্যারে আর মেথডের প্রবলেম। বাট ইউ আর ভেরি মাচ রং।
কারণ যেহেতু তুমি ফাইনালের প্রিপারেশন নিতেছো, তোমাকে একটু অ্যানালিটিক্যাল চিন্তাভাবনা করা লাগবে যে আমার ফাইনালে কিন্তু আরেকটা টপিক আছে যেটার নাম হচ্ছে রিকারশন। অ্যান্ড রিকারশন বোঝার একমাত্র ওয়ে বা দুই মাত্র ওয়ে সেটা হইতেছে যে এরকম একটা বেস কেস থাকবে। অ্যান্ড তুমি জানোই না যে বেস কেস কি, এই জন্য আমি রেকমেন্ড করব আজকের ক্লাসটা এইটা বুঝলে ধরে নিতে পারো যে তুমি মোটামুটি ৫ মার্কের মতো পাবা। আর এই যে রিকারশনের জিনিসটা, এটা যদি বোঝো তাহলে তুমি আরও 5 মার্ক পাবা। সো ফ্রেসিংয়ের উপরে মোটামুটি ১০-১২ মার্ক নির্ভর করে আর কি। ৩০ মার্কের এক্সাম তো, একটা ১০ মার্কের প্রবলেম থাকে, একটা ৮ মার্কের মতো থাকে, আর বাকি ১২ মার্ক থাকে হচ্ছে ট্রেসিংয়ে। সো একটা ট্রেসিং থাকবে হচ্ছে রিকারশনের উপরে। এখন এই প্রবলেমটা যে রিকারশনের, এটা কীভাবে বুঝলাম দেখো, এখানে মেন মেথড থেকে, আমি বারবার বলছি মেন মেথড থেকে আমার কাজ কাম শুরু হবে। সো মেন মেথডের এখানের পরে ৩ নম্বর লাইনে একটা অ্যারে আছে, ভালো কথা। তারপরে এখানে কি RECUR রিকার বলছে। সো রিকার না বলে ফিকারও বলতে পারতো, ডাজেন্ট ম্যাটার, যে কোনো নামই হইতে পারতো। এখানে একটা অ্যারে পাঠানো হয়েছে, তারপরে একটা জিরো পাঠানো হয়েছে, একটা জিরো পাঠানো হয়েছে। তার মানে আমি যে মেথডটা ডিজাইন করব সেই মেথডে এখানে একটা অ্যারে রিসিভার থাকতে হবে, একটা ইন্টিজার রিসিভার থাকতে হবে, আর একটা ইন্টিজার রিসিভার থাকতে হবে। দেখো রিকার নামের যে ফাংশনটা এখানে করা হয়েছে, সেখানে একটা অ্যারে রিসিভার রাখা হয়েছে, একটা ইন্টিজার রিসিভার রাখা হয়েছে, দেন আরেকটা ইন্টিজার রিসিভার রাখা হয়েছে। তার মানে মোটামুটি মেথডের জিনিসপাতি। বাট দ্য মেন ইস্যু ইজ এই যে ইফ দিয়ে যে জিনিসটা আছে, এটাকে বলা হয় বেস কেস। আমি জানি তুমি বেস কেস সম্বন্ধে এখনো জানো না, আমি একটু পরে দেখাইতেছি। আর এখানে কি আছে, এখানে আবার দেখো মেথড, আমি আসি কার মধ্যে 6 এর পর থেকে এই পর্যন্ত কিন্তু আমার রিকার মেথডের কাজ, তাই না? সো আমি রিকার মেথডে থাকার পরেও আমি ভিতরে দেখতে পাচ্ছি যে আবার রিকার মেথড কল করা হয়েছে। তার মানে কি, আমি যখন 12 নম্বর লাইনে আসবো তখন আমাকে আবার এই রিকার মেথডটাই কল হবে। সো এটাই অ্যাকচুয়ালি রিকারশনের টপিক, যে প্রবলেম দেখার পরে তোমাকে বোঝা লাগবে যেটা আসলে রিকারশনের নাকি দ্য সিম্পল অ্যারে আর স্ট্রিংয়ের আর মেথডের প্রবলেম। ঠিক আছে, রিকারশনের প্রবলেম সলভ করার একটা আলাদা টেকনিক আছে, কল স্ট্যাক আছে, সেটা আমি পরে দেখাবো। সো তোমরা জাস্ট আমাকে এইটা বলো যে তোমরা এই প্রবলেমটা বুঝছো। অ্যান্ড রিকারশন দেখে বুঝতে পারার মতো অ্যাবিলিটি জাস্ট একটাই, যে আমি যে মেথডের মধ্যে আছি ওই মেথডটাই যদি মেথডের মধ্যে আবার লেখা থাকে, তার মানে বুঝতে পারবা যে এটা আসলে একটা রিকারশন বেসড প্রবলেম। রিকারশনে ৩ ধরনের রিকারশন থাকে, একটা আসলে ট্রি রিকারশন, আরেকটা কি যেন রিকারশন আমি ভুলে গেছি, আমি দেখাইতেছি একটু পরে। সো রিকারশনের আমার একটা ক্লাস আছে, সো ক্লাসটা যদি আমি একটু দেখাই, এই ক্লাসটা করলে রিকারশনের মানে পরীক্ষার আগে এখনও যেহেতু সময় আছে, প্রায় ১০ দিন, খুবই ভালো একটা সময় পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়ার। তো এখানে যদি তুমি যাও, পাবা কিনা আমি জানি না, নাও পাইতে পারো, মেবি প্রাইভেট করা আছে। সো হ্যাঁ, প্রাইভেট করা আছে আসলে এটা। সো এই রিকারশনের ক্লাসে আমি দেখাইছি যে টোটাল ৭টা এক্সাম্পলের মাধ্যমে তোমাদের 110 যত ধরনের রিকারশন হওয়া পসিবল। সো এই একটা ক্লাস আসলে একটু মানে বিস্তারিত বুঝাইছি, কারণ রিকারশন টপিকটা তোমার 220, 221 প্রত্যেকটা জায়গাতেই লাগবে। অ্যান্ড আমি যেভাবে 220, 221 এর প্রবলেমগুলো বুঝি রিকারশন ভালো পারার মাধ্যমে, সো আমি আসলে ওটাই চেষ্টা করছি। সো সিএসসি 110 রিকারশন, জাস্ট আমি নোটটা দেখাইতেছি এটার গুরুত্ব বোঝানোর জন্য, যে তোমাকে আসলে এই রিকারশন টপিকটা খুব গুরুত্ব দিয়ে 110 শেষ করতে হবে। আদারওয়াইজ তুমি ইন ফিউচার মানে সামনের কোর্সগুলোতে বেশ ভালোভাবেই প্রেশার খাবা আর কি রিকারশনের জন্য। সিএসসি 110 রিকারশন, সিএসসি 110 রিকারশন করে গেল, সিএসসি 110 রিকারশন নোট এটা, হ্যাঁ এই তো পাইছি। সো এই নোটটা আমি আসলে অনেক মানে জাস্ট ক্লাস নেওয়ার উদ্দেশ্যেই এত বড় একটা নোট বানাইছিলাম ২১ পেজের। আদারওয়াইজ আমি নিজে জীবনেও নোট করতাম না। বাট একটা জিনিস ভালো হয়েছে, মানে পড়াতে যেয়ে আমি অ্যাকচুয়ালি নিজেও অনেক কিছু শিখছি, যে আচ্ছা রিকারশন জিনিসগুলো কীভাবে কাজ করে আর কি। সো এইটা হইতেছে তোমাদের সেমিস্টার ফাইনালের রিকারশনের প্রবলেম। ঠিক আছে, এইটা এখন ১০ দিন সময় আছে, এনাফ টাইমও আছে তোমার হাতে। সো ইটস টোটালি আপ টু ইউ যে তুমি আসলে পরিশ্রম করবা নাকি করবা না। আমি জাস্ট জিনিসগুলোকে ধরায় দেওয়ার মানুষ, ধরায় দিতেছি, এখন তুমি এগুলো করবে। সো যেই স্টুডেন্ট এটা সলভ করছিল ও মেবি প্রথম ২টা পারছিল, প্রথম ২টা আসলে পারা যায়। তো এটা কেন রিকারশনের প্রবলেম একটু দেখো তো। সো তুমি মানে আমি রিকারশন বুঝি না, আমি জাস্ট বলছি যে একটা মেথডের মধ্যে ওই মেথডটাই আবার কল করা থাকতে হবে। সো আমি মেন মেথড, আমি জানি যে প্রত্যেকটা প্রোগ্রাম আমার মেন মেথড থেকে অ্যাকচুয়ালি রান হওয়া শুরু হয়। সো আমি মেন মেথডে আসছি, মেন মেথডে আসার পর আমি এখানে দেখতে পাচ্ছি যে ৩ নম্বর লাইনে একটা প্রিন্ট ফাংশনের ভিতরে আবার একটা ফাংশন কল করা আছে, মানে একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন, আর ওই ফাংশনের নাম কি ফো। তো আমি এখন এখান থেকে ফোতে আসছি, অ্যান্ড ফোতে দেখো ফোতে কিন্তু 4 পাঠানো হয়েছে, তার মানে কি একটি ইন্টিজার রিসিভার এখানে আছে, ভালো কথা। সো ফোতে আসার পরে দেখো এটা হচ্ছে আমার 4 এর এরিয়া না, এটা হচ্ছে আমার 4 এর এরিয়া, 5 থেকে আমার হচ্ছে যে এই পর্যন্ত
এই পর্যন্ত আমার কিসের এরিয়া, ফোয়ের এরিয়া, সরি এইখান থেকে আমার এই যে এই পর্যন্ত হচ্ছে আমার ফোয়ের এরিয়া, তাই না? এই যে লাল দাগটা করলাম। সো এখন এটা রিকারশন তখনই হবে যদি ফো এর মধ্যে ফো থাকে। দেখো ফো এর মধ্যে ফো আছে, সো তার মানে বুঝতে পারতেছো যে এটা অ্যাকচুয়ালি একটা রিকারশন প্রবলেম। সো তোমাকে এটা আসলে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? সো আমি নিশ্চয়ই আজকের ক্লাসে আমার রিকারশন প্রবলেম সলভিং এর ক্লাস না, আজকের ক্লাসে আমার অ্যারে স্ট্রিং মেথড, বাট যেহেতু আমি এই ক্লাসটাকে ট্রেসিং দিয়ে নাম দিব, দ্যাটস আমি ট্রেসিং রিলেটেড যত ধরনের ঝামেলা আছে যেগুলো ফ্যাকাল্টিরা আসলে বলে না যে ট্রেসিংটা অ্যাকচুয়ালি পড়তে হবে কীভাবে, আমি জাস্ট গাধার মতো অ্যাসাইনমেন্ট থেকে ট্রেসিং সলভ করলে পরীক্ষায় কোপ দিতে পারবো, ব্যাপারটা এরকম না। তোমাকে অ্যাকচুয়ালি একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে হবে যে আমাকে পরীক্ষায় এমন একটা ট্রেসিং দেওয়া হবে যেই ট্রেসিংটা অ্যাকচুয়ালি তিনটা জিনিস কন্টেইন করবে, অ্যারেকে কন্টেইন করবে, মেথড কল করতে হবে, এবং আমার হচ্ছে যে ওই ছোট ছোট স্ট্রিংয়ের পার্টগুলো ওখানে থাকবে। আর আরেকটা 5 মার্কের প্রবলেম থাকবে যেটা হইতেছে আমার রিকারশন থেকে। সো রিকারশনের বেসিকটাকে ভালো করে বুঝতে হবে, দেন রিকারশনের প্রবলেমগুলো সলভ করতে হবে, ঠিক আছে? অ্যান্ড এইখানে অ্যাকচুয়ালি আমি রিকারশনের আচ্ছা আমি তখন বলতে ভুলে গেছি রিকারশনের টোটাল কয়টা টাইপ, আমি একটু বলে ফেলি, আদারওয়াইজ জিনিসটা ফাংশন থাকবে না আর কি। সো আচ্ছা, রিকারশনের টোটাল 4টা টাইপ, ঠিক আছে? একটা হচ্ছে টেইল রিকারশন, তারপরে সেকেন্ড টাইপ হচ্ছে হেড রিকারশন, তারপরে থার্ড টাইপ হইতেছে ট্রি রিকারশন, তারপরে ফোর্থ টাইপ হচ্ছে নেস্টেড রিকারশন। নেস্টেড রিকারশন তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে হায়ার কোর্সের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর তোমাদের হইতেছে ট্রি রিকারশন পরীক্ষায় আসছিল, হেড রিকারশন খুব একটা কঠিন না, ট্রি রিকারশনটাই মানে এই তিনটার মধ্যে ট্রি রিকারশনটাই একটু আসলে মাথা খাটানোর জায়গা। সো এটাই আসলে তোমাদেরকে পড়তে হবে। সো আমি এটা রিসোর্স তোমাদেরকে প্রোভাইড করব, তখন তোমরা পড়বা। সো আমি ট্রি রিকারশন সরি রিকারশনের যে 5 মার্কের প্রশ্ন এটা পারার জন্য যে প্রবলেমগুলো সলভ করা লাগে ওইটা আমি আসলে জোগাড় করে রাখছি, তোমাদেরকে একটু দেখানো উচিত, আদারওয়াইজ আমি ভুলে যাব, তোমরা মনে করে দিও। আচ্ছা, সো ট্রেসিংয়ের মধ্যে গেলে এখানে কুইজ 4 এর কিছু ট্রেসিং আছে। সো এগুলো অ্যাকচুয়ালি আমার হচ্ছে রিকারশনের প্রবলেম, ঠিক আছে? সো এই রিকারশনের এখানে কয়টা প্রবলেম আছে, 1টা 2টা 3টা 4টা, মোটামুটি এই 4 টাইপের প্রবলেম সলভ করলে মোর দেন এনাফ ফাইনালের জন্য। ক্লাসটা দেখবা আর এই 4টা প্রবলেম নিজে নিজে বসে বসে সলভ করবো। আর এই প্রবলেমগুলো আসলে ওই এই ভিএস কোড বা ডক্টর জাভায় তুমি হচ্ছে কপি করে নিয়ে দেন রান বাটনে ক্লিক করে আউটপুটটা চেক করবা যে তুমি যে আউটপুটটা বের করছো সেটার সাথে মিলছে কিনা, ঠিক আছে? আচ্ছা, সো তাইলে মোটামুটি রিকারশনের জিনিসটা কভার। ভাইয়া এগুলো কি গ্রুপে দিয়ে দিবে? এগুলো এগুলো অ্যাকচুয়ালি পেইড ব্যাচে দেওয়া আছে, গ্রুপেও হয়তো ক্লাসটা দিতে পারি আমি। আচ্ছা, সো এখন তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে তোমাদের অনেকেই আমাকে রিকোয়েস্ট করছো যে ভাই আমার কুইজ আছে, কুইজের টপিক হচ্ছে যে অ্যারে প্লাস মেথড কল। সো আমি অ্যাকচুয়ালি ওই জিনিসটাই ফাইনালি একটু দেখাবো যে অ্যারে আর মেথড কল এই জিনিসটা কীভাবে কানেক্টেড থাকে। সো এটা হইতেছে একটা অ্যারে আর মেথড কলের প্রবলেম, ঠিক আছে? সো এখানে দেখো রাইট এ জাভা মেথড নেম প্রসেস অ্যারে দ্যাট টেক্স অ্যান ইন্টিজার অ্যারে অ্যান্ড থ্রেশহোল্ড ভ্যালু অ্যাজ ইনপুট, হ্যান তেন অনেক কিছু বলছে। দ্য মেথড শুড রিটার্ন আ মডিফাইড ভার্সন অফ দ্য অ্যারে হোয়ার if an element is greater than the threshold and even multiply it by 2 if an element is less than or equal to the threshold and or at 5 for all other elements subtract 3। প্রশ্ন পড়ার পরে অনেকের মন মাইন্ড খারাপ হয়ে যায় কারণ আর মনে হয় না যে আমি আর পারবো ঠিক আছে, বাট টু বি অনেস্ট প্রবলেম সলভ করার একটা অন্যতম ওয়ে হচ্ছে যে তুমি প্রবলেম যদি এটা আগে দেখো তুমি হতাশ হইতে পারো, তুমি আগে এখানে আসবা, এখানে এসে কিছু কিছু আইডিয়া নেওয়ার ট্রাই করবো। কি কি আইডিয়া, যে এখানে প্রসেস অ্যারে নামের একটা মেথড কল করা হয়েছে, যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে তার মানে অবশ্যই এখানে একটা মেথড কল করা হয়েছে এবং এই মেথডের মধ্যে একটা নাম্বার পাঠানো হয়েছে, এই নাম্বারটা আসলে কোনো নর্মাল ইন্টিজার না, এটা অ্যাকচুয়ালি একটা অ্যারে, রাইট? দেখো এটা কিন্তু একটা অ্যারে। সো এই পুরা অ্যারেটা আসলে এখানে পাস করা হয়েছে আর এখানে একটা 10 বলে একটা নাম্বার পাঠানো হয়েছে। এরপরে তুমি এখানে যাবা, যাওয়ার পরে দেখো এখানে বলছে কি রাইট এ জাভা মেথড নেম প্রসেস অ্যারে। সো তোমাকে একটা মেথড লিখতে হবে যে মেথডের নাম কি প্রসেস অ্যারে দ্যাট টেক্স অ্যান ইন্টিজার অ্যারে। দেখো একটা ইন্টিজার অ্যারে রিসিভ করছে, তার মানে এই কথার সাথে আমি এটা বুঝলাম, বাট প্রথমে যদি তুমি এটা পড়তা তাহলে হয়তো একটু কনফিউজড হয়ে যেত, ঠিক আছে? সো তারপরে কি বলছে, অ্যান্ড এ থ্রেশহোল্ড ভ্যালু, এবং একটা থ্রেশহোল্ড ভ্যালু সে রিসিভ করবে অ্যাজ ইনপুট। দ্য মেথড শুড রিটার্ন আ মডিফাইড ভার্সন অ্যারে হোয়ার
if an element is greater than the threshold value and even multiply by 2. আচ্ছা, সো বেসিক্যালি আর হইতেছে যে ইফ অ্যান এলিমেন্ট লেস দেন অর ইকুয়াল টু থ্রেশহোল্ড ভ্যালু অ্যান্ড অর, তাহলে অ্যাড 5 করতে বলছে। সো এখন মানে এই প্রবলেমটা দেখার পরে অ্যাকচুয়ালি মানে আগাবো কিভাবে? সো প্রথম কথা হইতেছে যে তুমি প্রথমত তোমাকে একটা নাম্বার নামের একটা অ্যারে তোমার প্রবলেমে নিতে হবে। সো আমি এখানে দেখাই। সো প্রবলেমে বলে দিছে যে তোমাকে একটা অ্যারে নিতে হবে, যেটা আসলে নাম্বার অ্যারে এখানে বলে দিছে ইনপুটে। সো তুমি পরীক্ষায় যেয়ে প্রথমে একটা ইনপুট অ্যারে নিলা। তারপরে এখানে পরীক্ষায় বলে দিছে কি একটা থ্রেশহোল্ড ভ্যালু নিতে বলছে, যেটা এখানে 10 বলে দেওয়া আছে। সো তুমি একটা থ্রেশহোল্ড ভ্যালু নিলা, যেটার ভ্যালু দিলা 10। আচ্ছা, ভালো কথা। এরপরে তুমি একটা মেথড কল করলা। এই মেথডটা কীরকম কল হবে? এই মেথডটা অ্যাকচুয়ালি এইভাবে কল হবে। সো যেহেতু তুমি থ্রেশহোল্ডের মধ্যে দেখো, থ্রেশহোল্ডের মধ্যে কত রাখছো? 10 রাখছো, রাইট? সো তুমি এখানে 10ও দিতে পারো, তুমি আবার থ্রেশহোল্ডও দিতে পারো, জিনিসটা কিন্তু সেম। সো তাইলে এখান থেকে তুমি যেটা পাবা, এখান থেকে তুমি অ্যাকচুয়ালি কী পাবা বলো তো? এখান থেকে তুমি একটা অ্যারে পাবা। দ্যাটস ওয়াই দেখো এখানে কিন্তু রেজাল্ট অ্যারে লেখা হয়েছে, নট আ ইন্টিজার রেজাল্ট। একটা ইন্টিজার অ্যারে লেখা হয়েছে, কারণ কি? এই যে মেথড, এটা কিন্তু আমার একটা অ্যারে রিটার্ন করবে, তাই না? এখানে তো ওটাই বলছে, দেখো, রিটার্ন আ মডিফাইড ভার্সন অফ অ্যারে। সো তুমি যেহেতু অ্যারে রিটার্ন করবে, তার মানে তুমি যে মেথডটা ডিজাইন করবা ওই মেথডের উপরে কি ভয়েড হবে নাকি অ্যারে হবে বলো তো কেউ একটা? মানে রিটার্ন টাইপটা কি ভয়েড হবে নাকি রিটার্ন টাইপটা অ্যারে হবে? সরি, রিটার্ন টাইপটা কি ভয়েড হবে নাকি রিটার্ন টাইপটা একটা ইন্টিজার টাইপের অ্যারে হবে? আমার প্রশ্নটা কি বুঝতে পারছো? এখানে বলছে যে মেথড শুড রিটার্ন আ মডিফাইড ভার্সন অফ অ্যারে। সো এই কথাটা দ্বারা বোঝাচ্ছে যে আমি যে এখানে অ্যারেটা বানাইতেছি, পাবলিক স্ট্যাটিক, এখানে তোমরা ভয়েড দিতা না। সো এখানে কিন্তু ভয়েড হবে না, কারণ কি? এখানে হবে ইন্টিজার অ্যারে। বিকজ কি? বিকজ হইতেছে আমার প্রসেস অ্যারেটা একটা অ্যারে রিটার্ন করে। সো মানে এখানে আহামরি কোনো কঠিন কিছুই নাই। তুমি যদি প্রবলেমের দিকে তাকাও, লাস্টে দেখো রিটার্ন এখানে কিন্তু একটা অ্যারে করছে। সো এই জিনিসগুলো শুনতে তোমার কাছে একটু কঠিন লাগতে পারে, কারণ হইতেছে যে তুমি অ্যাকচুয়ালি মেথডের টপিকগুলো খুব ভালোভাবে পড়োনি। আমি জাস্ট মানে একটু দেখাই এই প্রবলেম, মানে এটা কিন্তু সিম্পল একটা অ্যারের প্রবলেম, ঠিক আছে? তুমি যে ভ্যালুটা নিবা, এই যে তুমি যে থ্রেশহোল্ড ভ্যালুটা নিছো, এই থ্রেশহোল্ড ভ্যালুটা কত বলো তো? থ্রেশহোল্ড ভ্যালুটা কিন্তু হচ্ছে 10। এটা অ্যাকচুয়ালি মানে এখানে বলছে কি, থ্রেশহোল্ড ভ্যালুটা যদি আমার 2 দ্বারা মানে জোড় হয় এবং আমার ভ্যালুর থেকে বড় হয়, তাহলে আমি 2 দিয়ে গুণ করব। আর না, এবং হইতেছে যে না হইলে এই 3 যোগ করব, 5 বিয়োগ করব, হোয়াট এভার যে ক্যালকুলেশন বলছে। সো ক্যালকুলেশনগুলা এখানে লিখছে আর কি। বাট এখানে বোঝার যে জিনিসটা, মানে ফ্যাকাল্টি যেটা যাচাই করবে সেটা হচ্ছে যে তোমরা নর্মালি সবাই অ্যারের ক্যালকুলেশনগুলো খুব ইজিলি পারো, বাট ফ্যাকাল্টি দেখবে যে তুমি যে এই যে রেজাল্ট অ্যারে, এটা এখানে ঠিকমতো নিছো কিনা। তারপরে তুমি হইতেছে যে এই জায়গাতে রিটার্নটা ঠিকমতো করতে পারছো কিনা, এবং তুমি এখানে এই ইন্টিজার অ্যারেটা লিখছো কিনা, এবং তুমি মেথডটা সুন্দরভাবে ডিজাইন করতে পারছো কিনা। সো পরীক্ষায় কিন্তু মানে তোমার যে ফাইনাল পরীক্ষায় এই ধরনের একটা অ্যারে কল করবে, ঠিক আছে? মানে মেথড প্লাস অ্যারের প্রবলেম দিবে, যেটা হয়তো মোস্ট প্রবাবলি 8 মার্কের থাকে। স্ট্রিং এর থেকে মোটামুটি 10 মার্কের একটা প্রবলেম থাকে, বাট অ্যারের ক্ষেত্রে মেথড অনেক টাইমই আছে। আমি সেমিস্টার ফাইনালের যখন সলভিং ক্লাস নেব তখন হয়তো দেখাইতে পারবো। সো এখন এই জিনিসগুলো তুমি বুঝবা কিভাবে যে ভাই এখানে যে এই প্রসেস অ্যারে, এই জায়গাতে যে একটা রিটার্ন অ্যারে করছে অ্যান্ড এই জায়গাতে যে একটা ইন্টিজার এটা দিছে, এটা বোঝার ওয়ে কি? এটা বোঝার ওয়ে হইতেছে ভাই প্র্যাকটিস করা। এখন প্র্যাকটিস তুমি কিভাবে করবা? আমি তোমার এই প্রবলেমটা ওঠার জন্য বা এই ধরনের সিচুয়েশনগুলো বোঝার জন্য আমি একটা ক্লাস নিছি। সেই ক্লাসটা অ্যাকচুয়ালি এখানে আছে, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে একটা ক্লাস আছে, অল অ্যাবাউট মেথড। সো এই মেথডের মধ্যে আমি অ্যাকচুয়ালি দেখাইছি যে কত ধরনের মেথড হইতে পারে, মেথডগুলোর টাইপ কীরকম এবং মেথডগুলো কীরকম হয়, ঠিক আছে? সো এখনও 10 দিন সময় আছে। এই লাস্টের যে 3টা টপিক আজকে যে ক্লাসটা নিছি, এই যে এখানে আমি একটা প্রবলেম সলভ করে দিয়েছি, যেটা আসলে মেথড কল করে সলভ করতে হয়, ঠিক আছে? এইটা। আর এর নিচে তুমি আরেকটা প্রবলেম দেখবা, যেটা হইতেছে মেথড কল প্লাস অ্যারে, যেটা তো আমি আসলে একটু আগে দেখাইছি, তাই না? মানে আমি তোমাদেরকে বললাম যে মেথড প্লাস কল প্লাস অ্যারের একটা প্রবলেম আমি সলভ করে দিছি। তোমাদের যাদের কালকে বা সামনে কুইজ আছে বা নাও যদি থাকে, ইট ইজ হাইলি রেকমেন্ড যে তোমরা অ্যাকচুয়ালি এই প্রবলেমটা সলভ করবা, যেটা আসলে একটা
মেথড প্লাস অ্যারের প্রবলেম। সো এই প্রবলেমটা সলভ এখানে আমি একদম ধরে ধরে সলভ করাই দিছি। সো আজকের ক্লাসে নিশ্চয়ই আমি এখন মেথড প্লাস অ্যারের প্রবলেম সলভ করাবো না। এখানে কেন বুলিয়ান নিছি, এইটা তুমি এই প্রবলেমটা না পড়লে আসলে বুঝবা না, ঠিক আছে? সো ইট ইজ হাইলি রেকমেন্ড যে তোমরা এই জিনিসগুলো করবা। লাস্টের দিকে কিছু জিনিসপাতি আছে, আর এখানে একটা ট্রেসিং ক্লাস দেওয়া আছে যেখানে আসলে স্রেফ আমি হইতেছে যে স্ট্রিংয়ের ট্রেসিং সলভ করাইছি, তারপরে স্রেফ আমি হচ্ছে যে অ্যারের প্রবলেম সলভ করাইছি। সো তুমি যদি এখন আমাকে বলতে চাও যে ভাই তাহলে আমি এখন থেকে আজকে থেকে আমি আরেকটু ভালো প্রিপারেশন নেওয়ার জন্য আমি কীভাবে কী করবো, সো আমি তোমাকে এইটা বলতে পারি যে তুমি এই ক্লাসটা করার পরে তোমার সর্বপ্রথম কাজ হবে তোমার, হ্যাঁ আই হোপ দেখতে পাচ্ছ, এক নম্বর কাজ হচ্ছে যে মেথড ক্লাসটা করে ফেলা। 2 নম্বর কাজ হচ্ছে যে মেথড প্লাস অ্যারের একটা প্রবলেম সলভিং ক্লাস দিছি 20 মিনিটের, ওইটা করে ফেলা, পিবি ক্লাস। তারপরে হইতেছে যে আমি আরেকটা ক্লাস নিছি, সেটা কিসের উপরে, সেটা হইতেছে যে তোমার সেটা হইতেছে যে এরর ফাইন্ডিং, হ্যাঁ এরর। সো এই ক্লাসটা করা, এরর ফাইন্ডিং। এই এরর ফাইন্ডিংয়েই তুমি পাবা কি, তুমি পাবা হইতেছে যে এই যে এইটার কথা বলতেছিলাম আমি, ঠিক আছে? এই যে এরর ফাইন্ডিং, এটাও কিন্তু তোমাদের কিসের প্রবলেম, সেমিস্টার ফাইনালের একটা প্রবলেম, এরর ফাইন্ডিং 5 মার্কের, ঠিক আছে? সো এখান থেকে কি কি এরর আছে সেগুলো তোমাকে লিখতে হবে। আমি জাস্ট একটু দেখাই, দেখো তো এখানে স্ট্রিং আর্কস, এই জায়গাতে একটা ভুল নাই, আমাকে এই জায়গাতে এই জিনিসটা থাকতে হবে না। সো এটা একটা এরর, এভাবে তোমাকে এররটা দেখাইতে হবে। তারপরে দেখো এখানে একটা অ্যারে আছে, সো এবং হইতেছে যে দেখো এখানে বুলিয়ান লিখছে, এখানে কি বুলিয়ান হবে? আচ্ছা, এই যে দেখো এখান থেকে আমি অ্যাড টু অ্যারে, এই অ্যাড টু অ্যারেতে আমি একটা অ্যারে পাঠাইছি, একটা ইন্টিজার পাঠাইছি, তার মানে অ্যাড টু অ্যারের যে রিসিভারটা থাকবে সেই জায়গাতে অ্যাকচুয়ালি কী কী হবে বলো তো? সেই জায়গাতে আসলে একটা ইন্টিজার অ্যারে হবে না। সো দেখো এখানে ইন্ট এ লিখছে, বাট আমার তো দরকার ছিল কি, দরকার ছিল ইন্ট এ, এরকম না? আচ্ছা তোমরা কি আমার কথা বুঝতেছো নাকি আমি আসলে একটু বেশি কঠিন করে ফেলতেছি? মানে এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসা জিনিস, 2-1 সেমিস্টার আগেরই জিনিস, তোমরা কিন্তু মানে 10 দিন পরে এই জিনিসগুলো হঠাৎ করে দেখবা। আগে থেকে দেখাইতেছি যেন পরীক্ষা যে মানে ভয় না পাও আর কি। সো দেখো এই কোন লাইনে কি কি এরর, সেই এররগুলো এখানে লিখতে হয়েছে আর কি। সো এগুলো এভাবে বক্সের মধ্যে যে লিখে দিবা তাহলে 5-এ 5 পেয়ে যাবে। খুবই সিম্পল আর কি। বুঝলে এই প্রবলেমটা সলভ করতে মিনিমাম কয় মিনিট লাগবে? 3 মিনিট থেকে 4 মিনিট যদি তুমি বুঝো। আর যদি তুমি না বুঝো তাহলে তুমি আসলে আধ ঘন্টা দিলেও হবে না আর কি, ঠিক আছে? সো এই ক্লাসটা বোঝার জন্য এখানে যে কথাবার্তাগুলো লিখতেছিলাম, এরর ফাইন্ডিং প্লাস এটা কেন, আচ্ছা এরপরে আর কি বাকি আছে, আর আজকের ক্লাস টুডেস ক্লাস, আর তারপর হচ্ছে রিকারশন প্লাস পিবি সলভিং। সো এই এত কিছু করার পরে তুমি অ্যাকচুয়ালি কত মার্ক পাবা? তুমি মোটামুটি 12 মার্ক পাবা ফাইনালে, ঠিক আছে? 12-র বেশিও পাইতে পারো, কারণ আজকের ক্লাসে তো আমি যে অ্যারে প্লাস মেথড কলের প্রবলেমটাও দিছি, তাই না? সো এটা অ্যাকচুয়ালি ফাইনালে থাকতে পারে। আর আর বাকি 18 মার্ক কই থেকে আসবে? বাকি 18 মার্ক আসবে তোমার হইতেছে যে তুমি কত ভালো অ্যারে প্রবলেম সলভ করতে পারো মেথড দিয়ে, অ্যান্ড তুমি কত ভালো স্ট্রিংয়ের প্রবলেম সলভ করতে পারো আমার আগের স্ট্রিংয়ের প্রবলেম সলভিং ক্লাসগুলোর উপরে বেস করে। সো এই তো। তো আজকের ক্লাসটা আমি আসলে বেশি বড় করব না। সো জাস্ট তোমাদেরকে একটু হিন্ট দেওয়ার ট্রাই করলাম যে প্রবলেম দেখেই যেন ঝাঁপ মারো না, আগে বোঝার চেষ্টা করো যে এটা আসলে এরর ফাইন্ডিং নাকি এরর ফাইন্ডিং নাকি ট্রেসিং প্লাস হইতেছে যে অ্যারের, নাকি হচ্ছে রিকারশনের। এইটাই আর কি, ঠিক আছে? সো তোমাদের যদি কোনো পার্টিকুলার কোয়েশ্চেন থাকে তোমরা হইতেছে যে আমাকে ইনবক্স করতে পারো। আমার আসলে একটু প্রেশার যাচ্ছে সেমিস্টার ফাইনালের, প্রজেক্ট সাবমিশন, ল্যাব, ভাইবা, হ্যান ত্যান। তো এই জন্য আমি আসলে বেশি বড় ক্লাস নিব না এখন, তবুও ক্লাসটা আসলে অনেক বড় হয়ে গেছে। সো আজকের ক্লাসটা আমি এখানেই রাখতেছি, তোমাদের কোনো প্রবলেম থাকলে আমাকে জানাও। সো আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম। 10 মার্কের যে কোশ্চেনটা কি শুধু স্ট্রিং থেকেই থাকে, শুধুমাত্র স্ট্রিং থাকে ওখানে? এটা আসলে ভাইস ভার্সা, সামটাইমস স্ট্রিংটা 8 মার্কের হয়, সামটাইমস অ্যারে মেথড ওইটা 8 মার্কের হয়, বাট মোস্ট অফ দ্য টাইম স্ট্রিং থেকে 10 মার্কের একটা বড় প্রশ্ন থাকে।
এক পেজের একটা বড় ওইটার সাথে স্ট্রিং এর সাথে কোনো মেথড মেথড থাকে বা না, মেথড কিছু থাকে অ্যাড না, করতে মেথড থাকে না। মেথড থাকে অ্যারের সাথে। ওকে? সো আল্লাহ হাফেজ সবাইকে। থ্যাংক ইউ ক্লাসে জয়েন করার জন্য। যারা আসছো আই হোপ কিছু না কিছু বুঝতে পারছো। যারা আসো নাই তাদেরকে সমবেদনা। ঠিক আছে? রাখি তাইলে।